This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিনেমাটা মুক্তি পেয়েছিল 13 বছর আগে, 22 শ্রাবণ। সেই সিনেমা মুক্তির 13 বছর পর সিনেমাটার এই দৃশ্যটা অন্তত সোশ্যাল মিডিয়ায় এইভাবে হিট হয়ে যাবে, এটা কি শ্রী মুখার্জি কল্পনা করতে পেরেছিলেন? কল্পনা যদি করতে পারতেন তাহলে কি দৃশ্যটা বানাতেন? মানে সচরাচর তো এই বুদ্ধিজীবীরা পলিটিক্স যে সমস্ত জায়গায় থাকে বা বিতর্ক যে সমস্ত জায়গায় থাকে সেগুলোকে একটু এড়িয়ে চলেন, এড়িয়ে যেতেন নাকি? এই প্রশ্নগুলো পেটে কিলবিল করছে জানেন তো, কিন্তু কিলবিল করা প্রশ্নগুলোকে কিল তো করতেই হবে, কারণ আমাদের গন্তব্য সেটা তো অন্যদিকে। 22 শ্রাবণ ছবির একটা দৃশ্যে আটকে গেলে তো চলবে না, তাই না? এবার কোথায় যাব? উত্তরটা খুঁজতে। কিসের উত্তর? নেটিজেনরা এই দৃশ্যটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে শুরু করে দিয়েছেন কেন? সেই উত্তর। কারণ এটাও ঘটনা জানেন তো, একটা পরিষ্কার বিষয় বুঝতে পারছি, উত্তরটা এটাই। শিক্ষিত বাঙালি কিছুতেই তার মানে বিশ্বাস করতে পারছে না যে ওই শুক্রবার ধর্ষণের খবরটা সামনে আসার পর কিরম ঝপঝপ করে সোমবারই পুলিশ তাকে গ্রেফতার করে ফেলেছিল ওই সঞ্জয় রায়, সেই প্রকৃত দোষী অথবা একমাত্র দোষী। তাদের কাছে বিষয়টা মনে হচ্ছে অনেকটা ওই কাঁচা চিত্রনাট্যের মতোই লাগছে, যে এরকমভাবে সব ঝপঝপ করে হয়ে গেল। এবং সব থেকে বড় কথা কি জানেন তো, চারপাশে তাকিয়ে দেখুন, একটা দিন গেছে কিন্তু তার মধ্যেই যে খুনি, যে ধর্ষক, পুলিশের দাবি মতো সে ধরা পড়েওছে, কিন্তু আলোচনায় কোথাও সে নেই। তাকে বাদ দিয়ে যাবতীয় আলোচনা হচ্ছে। তাহলে যা হয়েছে, যা হচ্ছে, সেগুলোর থেকে একটাই কি কথা বেরিয়ে আসছে? যা দেখছি, যা দেখানো হচ্ছে, তার বাইরেও অনেক কিছু আছে। শরীরের এমন কোনো অংশ প্রায় বাদ নেই যেখানে কোনো আঘাত নেই, এবং সেই আঘাত ওনারাও সন্দেহ করছেন যে একজনের পক্ষে সম্ভব নয়, একাধিক দুষ্কৃতী চড়াও হলেই তবেই সম্ভব। এই মাল্টিপল একুইজডের কথা আমরা সাসপেক্ট করছি। তিনি বলেন যে তার অ্যাট প্রেজেন্ট অবধি যা ইনভেস্টিগেশন তিনি করেছেন, সেই ইনভেস্টিগেশন অনুযায়ী তিনিও এটাতে পরিষ্কার নয় যে এটা সিঙ্গেল না মাল্টিপল। এখনও অবধি তিনি যে একুইজডকে অ্যারেস্ট করেছেন। নানা রকম নানা ধরনের গুজব চারদিকে চলছে, মাল্টিপল লোক ইনভলভ আছে, কাউকে প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে, 3 জনের সিমেন পাওয়া গেছে, অল কাইন্ডস অফ স্টোরিজ আর ফ্লোটিং, দিজ আর রিউমার্স, উই হ্যাভ টোল্ড দেম। যে হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে ওনাদের ফোন করে জানান যে আত্মহত্যা করেছে মেয়েটি, সেটা ওনারা কিছুতেই মেনে নিতে পারছেন না, যে হাসপাতাল কর্তৃপক্ষের ধামাচাপা দেওয়ার কিছু আছে নিশ্চয়ই, না হলে তারা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা কেন করেছে? বিশেষ করে তারা যখন বুঝতে পারছে যে পুরোটাকেই প্রশাসন ধামাচাপা দিতে চাইছে, তারা তো বারবার বলেছে যে কাজটা হতে দিন, তারপরে আমরা গিয়ে আর্জি করে বসবো, এর বিচার চাই। হচ্ছে যে পুলিশের একজন পদাধিকারী তিনি এসে ওনাদেরকে নাকি টাকা পয়সা অফার করেছিলেন। মিতার মা বলেছেন আমাদের, যেটা হচ্ছে ওনার কাছ থেকে আমরা প্রথম শুনলাম যে কোনো এক উচ্চপদস্থ পুলিশ অফিসার তিনি নাকি এরকম ওই সময়, তখন মিতার সৎকারও হয়নি, সেই সময়টাতে নাকি ওনাকে ডেকে ওনাদের তাদের বোঝানো হচ্ছে যে যা গেছে সেটা তো যাক। ওই মমতাদি গান গেয়েছিলেন একবার সারদার পরে, যা গেছে সেটা যাক, হ্যাঁ, যা গেছে সে গেছে, সেই এখন একটা ব্যাপার বোঝানো হচ্ছে, যারা আছে তাদের নিয়ে ভাবো। বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে, এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। দেখুন, ঠান্ডা মাথায় কয়েকটা জিনিস একটু বুঝে নিতে হবে, একটু ভাবতেও হবে। কারণ যে কথাগুলো শুনলেন, বিভিন্ন বক্তব্য শুনলেন, তো তার মধ্যে যে বক্তব্যগুলো লুকিয়ে রয়েছে সেগুলো কিন্তু খুব সহজ বিষয় নয়। এবং সত্যি কথা বলতে কি, এর একটাও যদি সত্যি হয় তাহলে বিষয়টা বরঞ্চ অনেক জটিল।
সিনেমাতে অতটা ধরতে পারবে না, নিশ্চিন্তে থাকতে পারেন। যদি সবকটা যা যা শুনলেন তা সত্যি হয় বা কিছুটাও যদি সত্যি হয়। সুবর্ণ গোস্বামী চিকিৎসক সংগঠনের তরফে তিনি গিয়েছিলেন দেখা করতে, তার সঙ্গে আরও অনেকে ছিলেন। ওই তিলোত্তমার বাবা মায়ের সঙ্গে দেখা করে বেরিয়ে তারা তাদের দুটো বক্তব্য শোনালেন। কি? এক, কেউ ফোন করে হাসপাতাল থেকে যে জানিয়েছিল মেয়ে আত্মহত্যা করেছে, কেন জানালো? এটাই প্রথম সন্দেহ। তাহলে কি এইটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছিল? যদি চেষ্টা হয়ে থাকে, কেন হলো, কার জন্যে? একটা সিভিক ভলেন্টিয়ার, তাকে বাঁচানোর জন্য একটা খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করবে একটা হাসপাতাল? এত সহজ বিষয়টা তো তার মানে জটিল। দ্বিতীয়ত, পুলিশের তরফ থেকে কেউ গিয়ে নাকি টাকা দিতে চেয়েছিলেন। কেন চেয়েছিলেন? যদি এই অভিযোগটা সত্যি হয়, যে অভিযোগ সুবর্ণ গোস্বামী তুললেন এবং যেটা তিনি বললেন যে তিলোত্তমার মা অভিযোগ করেছেন, এই অভিযোগটা যদি সত্যি হয় তাহলে তো আরও গোলমেলে হয়ে গেল ব্যাপারটা, তাই না? কেন পুলিশ হঠাৎ টাকা দিতে যাবে? পুলিশ সেজে কেউ গেছিল কি, নাকি পুলিশই গেছিল? পুলিশ গেলে একরকম, পুলিশ সেজে কেউ গেলে আরেক রকম। তাদের মানসিক অবস্থা বিভিন্ন রকম ছিল। সেই সময় বোঝাই যায় সন্তান হারালে কারোর মাথা ঠিক থাকে নাকি। সেই পরিস্থিতি সুযোগ কি নিতে গেছিল কেউ? কেন গেছিল? আসল উদ্দেশ্য কি? এবং খেয়াল করে দেখুন, এই দুটো বিষয়, আত্মহত্যা তত্ত্ব, টাকা দেওয়ার অভিযোগ, টাকা দিতে চাওয়ার অভিযোগ, এই দুটো জিনিসকে যদি আপনি পাশাপাশি রাখেন তাহলে এটা তো একটাই মানে হয়, ধামাচেপা দিতে চাওয়া। কাকে বাঁচানোর চেষ্টা হচ্ছিল তাহলে? কোনো একজন প্রভাবশালীকে। তাহলে প্রভাবশালী না হলে তো কেউ ঝট করে এরকম করতে চায় না, তাই না? এবার ধরুন এর বাইরে আরেকটা জিনিস হতে পারে, কারুর হয়তো মনে হয়েছিল যে এটা প্রতিষ্ঠানটার বদনাম হয়ে যাবে, আত্মহত্যা হলে ব্যাপারটা তারা বেরিয়ে যাবেন আর কি। কার মনে হবে যে প্রতিষ্ঠানের বদনাম হয়ে যাবে? তাহলে তো প্রতিষ্ঠানের দায়িত্বে যিনি রয়েছেন এই মুহূর্তে, তারই তো সেই তাগিদটা সব থেকে বেশি থাকতে পারে, তাই না? আমরা জানি না, মানে ঘটনা পরম্পরায় যে জিনিসগুলো আসছে, আমরা কিন্তু শুনলেন বিনীত গোয়েল বললেন, পুলিশ কমিশনার, বিভিন্ন গুজব উড়ে বেড়াচ্ছে, বিভিন্ন কিছু বলা হচ্ছে। আমরা বিভিন্ন কিছু বলা হচ্ছে ধরে কিছু ডিডাক্ট করার চেষ্টা করছি না, যা শুনছি তার ভিত্তিতে একটু বোঝার চেষ্টা করছি, সহজভাবে সহজ বিষয়টা বোঝার চেষ্টা করছি। কারণ এই ঘটনাটা তো খুব সহজ লাগছে না, তাই না? তাহলে আমরা সহজ প্রশ্নগুলোর উত্তর যদি পেয়ে যাই তাহলে বেড়ে নেবো ব্যাপারটা সহজ ছিল, এতটা জটিল ছিল না। আগে সেই চেষ্টাই করি, প্রসেস অফ এলিমিনেশন বলে না, বাদ দিতে দিতে যাই। দেখুন, কোনটা ঠিক কোনটা ভুল জানি না। আবার বলছি, প্রভাবশালী কাউকে বাঁচানোর চেষ্টা তো নর্মাল কোর্সে হয়, বাঁচানোর অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে হয়। এবার প্রভাবশালী কে? কোনো নেতা, মন্ত্রী, প্রাথমিকভাবে তারাই তো প্রভাবশালী। এবার তাদের পরের লেভেলটা সে এই ক্ষেত্রে তাদের ছেলে বা মেয়ে, মোটামুটি রাজ্যের নেতা মন্ত্রী যাদের ছেলে বা মেয়ে এরকম আরজিকর মেডিকেল কলেজে পড়েন এবং সেদিন থাকতে পারতেন, আমরা নামঠামগুলো মোটামুটি জানি, তাদের কারোর দিকে তো আঙুল উঠছে না। তাহলে এমন কেউ কি যে আসলে সেই অর্থে বংশগতভাবে প্রভাবশালী না হয়েও সংযোগগতভাবে প্রভাবশালী, অর্থাৎ কারুর সাথে যোগাযোগ ছিল যে প্রভাবশালী, অথবা কারুর এমন কোনো কাজকর্মের সঙ্গী ছিল যেটা তাকে প্রভাবশালী বানিয়ে দিচ্ছে? জন্মের ভিত্তিতে অথবা কার্যের ভিত্তিতে কিভাবে কোন প্রভাবশালী আছে বা আদৌ কোনো প্রভাবশালী আছে কিনা আমরা জানি না, কিন্তু একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেল, একাধিক লোক তার মানে ছিল। এই বিষয়টা যে অভিযোগটা উঠছে সেটা আর গুজব নয়, রাজ্যের পুলিশ প্রধান তো মেনে নিলেন। ভেতরের কেউ যুক্ত থাকতেও পারেন, এবার কেউ যুক্ত থাকতেও পারেন, সেটা খুঁজে দেখা হবে, কোনো কিছু ছাড় দেওয়া হবে না। মানে যাকে ধরা হয়েছে, যে অলরেডি ভেতরে, মানে
তাদের হেফাজতে, তার বাইরেও আরও কেউ কেউ রয়েছে, সেটা তার মানে তারা স্বীকার করে নিলে এটাকে আর গুজব বলা যাবে না। স্বয়ং মুখ্যমন্ত্রী আরও তদন্তের কথা বলেছেন। তারা যদি নিশ্চিত হতে পারতেন যে এরকম আর কেউ নেই, আসল যে দোষী তাকে তারা ধরে ফেলেছেন, এবং যেভাবে তাকে ধরার পর একটা গড় গড় করে পুরো ঘটনা পরম্পরা আমাদের শুনিয়ে দেওয়া হয়েছিল, ছড়িয়ে দেওয়া হয়েছিল, তাতে তো ধরে নিতে হতো যে ধরা পড়ে গেছে, যে গেছিল, যে করেছে, একটা দুশ্চরিত্র একটা লোক, সে গেছে মাতাল, বদ্ধ মাতাল, গেছে এতদিন ধরে মহিলাদের উত্ত্যক্ত করতো, একাধিক বিয়ে করেছে, সে গেছে গিয়ে ওই ভেতরে ঢুকে যা দুষ্কর্ম করেছে মদ্যপান করেই করেছে, আবার বেরিয়ে এসে আবার মদ্যপান করেছে, তাহলে তো সব মিটে গেছিল। এবং আমরা তো শুনে নিয়েছিলাম পর পর ঘটনা পরম্পরা, সে কখন ডিউটি করেছিল, তারপর কখন খাবার এসছিল বাইরের থেকে, ফুড ডেলিভারির এজেন্ট, সে খাবার দিয়েছিল, তারপর কার কার সাথে 4 জনের সাথে বসে সেই খাবার খেয়েছিল, তারপর সেই সেমিনার হলেই বাকিরা চলে গেছিল আর সে লাল কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল, প্রবল ক্লান্ত ছিল তো একদম ঘুমিয়েছিল। তারপর তো যা হওয়ার হয়ে গেছে, ওই যাওয়া আসা দূরের একটা সিসি ক্যামেরায় দেখা গেছে, আর একটা ওই ব্লুটুথের টুকরো পাওয়া গেছে। এইটুকুনি যেটুকুনি বলা হচ্ছে আমরা সেটুকুনি জানি আর কি। আর কি কি পাওয়া গেছে পুলিশের কাছে, আর কি কি তথ্য প্রমাণ আছে নিশ্চয়ই পুলিশ জানে। কিন্তু তারপরেও যদি এখন আবার খোঁজ খবর করা শুরু হয়, যদি খোঁজ খবর বাকি থাকে বলে তারাও রিয়েলাইজ করে, তাহলে তো এবার আমরা বলতেই পারি শনিবার আমাদের একটা দুর্বল চিত্রনাট্য পড়ে শোনানো হয়েছে, যেখানে ভিলেন সঞ্জয় রায়, যে ভিলেনের সিভিক ভলেন্টিয়ার পরিচয়টুকুনিও বলতে চাননি পুলিশ কমিশনার। শনিবার তো ফিল্ম রিলিজ হয়ে গেল, শুক্রবার হয় এবার শনিবার হলো, ব্যতিক্রমী তো, অথবা সবটাই দুর্বল তো তাই। আর সোমবার ওই রিলিজ হয়ে যাওয়া সিনেমার আবার স্ক্রিপ্ট কারেকশন হচ্ছে কেন? ভিকটিম তার মানে সাধারণ কেউ নন, যা খুশি বুঝিয়ে দেওয়া যাবে সেটা আর থাকছে না। যখন রিলিজ হয়েছিল তখন তিনি সাধারণ ছিলেন। আসলে গোটা বিষয়টা যে জায়গায় যে মাত্রায় পৌঁছে গেছে, তাতে তিলোত্তমা কিন্তু শুধু একজন ডাক্তার নন, একজন আপনার আমার মতো সাধারণ ঘরের একটা মেয়ে নন, যে বাবা মার অনেক স্বপ্ন গায়ে মেখে অনেক কষ্ট করে নিজেকে চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠিত করছে, সে নন, যে আর 5টা চিকিৎসকের মতো একজন, যাকে ধর্ষণ করা হলে, যাকে খুন করা হলেও বিশেষ কিছু হয়ে যায়, তা নন। তার মানে তিলোত্তমা কোথাও গিয়ে আস্তে আস্তে এমন একটা পরিচয় পাচ্ছেন যে তাকে নিয়ে ভাবতে হচ্ছে। জাস্ট এরকম করে ভুলে যাওয়া, উড়িয়ে দেওয়ার জায়গা আর নেই। এই যে চারপাশের ডাক্তাররা, তার বন্ধু বান্ধব, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীরা সবাই যেভাবে পথে নেমেছেন, যেভাবে তারা কোথাও কর্মবিরতি করছেন, যে কর্মবিরতি শুধু একটা মেডিকেল কলেজ থেকে আরেকটা মেডিকেল কলেজে না, আস্তে আস্তে গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছে, সেখান থেকে রাজ্যের সীমানা পার হয়ে এইমসে, বিভিন্ন শহরে, ব্যাঙ্গালোরে, দিল্লিতে, মুম্বাইতে, সব জায়গায় ছড়িয়ে পড়ছে, অর্থাৎ একটা সর্বভারতীয় বিষয় হয়ে উঠছে। এটাই মনে হচ্ছে জানেন তো তার সব থেকে বড় কৃতিত্ব, তার সব থেকে বড় প্রাপ্তি তিনি যা পেয়েছেন সে তো দেখতেই পাচ্ছেন, আমরা দিয়েছি, আমাদের সমাজ দিয়েছে। এবং তারপরে অবজ্ঞাটাও হয়তো আমরা দিতাম যদি না এই ঘটনাটা ঘটতো, এবং যদি না আস্তে আস্তে বাংলা এমন একটা প্রতিবাদ দেখার দিকে একটা সম্ভাবনা দেখা দিত। এখন অবধি সম্ভাবনাই বলছি, কারণ সেটা বাস্তবে কোন জায়গায় যাবে আমরা জানি না, কিন্তু যেভাবে মহিলারা এবং ডাক্তাররাও সবাই তারা ওই সাধারণ রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বেরিয়ে, রাজনৈতিক সর্বস্ব থেকে বেরিয়ে তারা প্রতিবাদী হওয়ার একটা রাস্তায় হাঁটতে শুরু করেছেন, এইটা কোথাও গিয়ে হয়তো আশাবাদী করছে যে
তিলোত্তমা তার বিচারটা পেয়ে গেলেও যেতে পারেন, অন্তত এখন পর্যন্ত। কেন বলছি, দেখুন 14 তারিখ রাত্রিবেলা যেভাবে বিভিন্ন জায়গায় শহরের মহিলাদের ডাকা হচ্ছে যে আপনারা বেরিয়ে এসে প্রতিবাদী হন, রাত্রের অন্ধকারে যদি মহিলারা নিরাপদ না হন তাহলেও সেটাই শহরের লজ্জা, এটা বোঝাতে আপনারা রাস্তায় নামুন তিলোত্তমার জন্য। এই ডাক যে চারপাশে ছড়িয়ে পড়ছে তাতে কিন্তু কোনো রাজনৈতিক কোনো প্রেক্ষাপট নেই, কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নেই, শুধু কিছু ফোন নম্বর রয়েছে, সাধারণ মানুষের ফোন নম্বর। এবং দেখছিলাম মুখে মুখে ছড়াচ্ছে একজন থেকে একজন, এবং যাদের মধ্যে ছড়াচ্ছে তারা কোনোদিন রাজনৈতিক কর্মকাণ্ডে সামিল হননি, এরকম বহু বাড়িতে ছড়াচ্ছে। বহু বাড়ির মা বোনেরা তারা ডিসাইড করছেন তারা নামবেন। অনেকে জিজ্ঞেস করছেন কি করে যাব, কখন যাব। আর আরেকটা জিনিস, দুটো ডাক্তারদের সংগঠন, একটা জয়েন্ট ডক্টরস ফোরাম যেখানটায় তৃণমূল বাদ দিয়ে বাকি অধিকাংশ রাজনৈতিক দলই এর মধ্যে ঢুকে বসে আছে, এবং আরেকটা আইএমএ যেখানে আপাতত তৃণমূলের ডাক্তাররাই সংখ্যাগরিষ্ঠ। সবাই একজোট হয়ে নিজেদের রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে তারাও সুবিচারের দাবি করছেন। এই যে রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারাটা, এটাই কিন্তু রাজনীতি যদি কোথাও লেগে যায় তাহলে রাস্তা তো গুলিয়ে যায়, চারপাশটা গুলিয়ে যায়। তাই কোথাও গিয়ে আলো দেখার একটা সম্ভাবনা এই রাজনীতিক ওপরে ওঠার মধ্যে দিয়েই দেখা যাচ্ছে। দেখুন একটা জিনিস বুঝতে হবে, যে প্রশ্নগুলো চিকিৎসকরা তুলেছেন, চিকিৎসক কথাটা বললাম এই জন্যে যেভাবে যে ঘটনা ঘটেছে বলে বলা হচ্ছে, যে কোনো ক্ষেত্রে এই ধরনের ঘটনার ক্ষেত্রে তার বিচারক তো, প্রাথমিক বিচারক তো চিকিৎসকরাই হয়, তারাই ময়নাতদন্ত করেন, তারাই বডিটা দেখে প্রাথমিক ধ্যান ধারণা সব কিছু দেন। মানে স্ক্রিপ্ট যদি কিছু লেখা হয়েও থাকে সেটা ঠিক না ভুল, সেটা শক্তিশালী না দুর্বল, সেটা বিচার করার জন্য দর্শকের দরবারে বাঘা বাঘা ফিল্ম ক্রিটিকরা বসে রয়েছেন।